আকাশে যখন নীরব ঝড় বইছে, যখন রাডারে ধরা না পড়ার প্রতিশ্রুতি নিয়ে উঠছে মার্কিন F-35, তখনই এক বিস্ময়ের নাম হয়ে উঠে এসেছে ইরানের বাফার 373। এটি কেবল একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এ যেন তেহরানের কণ্ঠে উচ্চারিত এক চ্যালেঞ্জ, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক বাংকার থেকে শুরু করে তেল আবিবের যুদ্ধ পরিকল্পনা কক্ষে। হ্যাঁ, বাফার 373 এখন শুধু প্রযুক্তির দৃষ্টিতে একটি সামরিক সাফল্য নয়, বরং এটি হয়ে উঠছে প্রতিরোধের প্রতীক, আত্মনির্ভরশীলতার স্থপতি এবং এক অসম্মানজনক নীরবতাকে চূর্ণ করার অস্ত্র। 316 কিলোমিটার দূরে দেশীয়ভাবে তৈরি একটি ড্রোনকে নিখুঁতভাবে টার্গেট করে ধ্বংস করে দেওয়ার এই প্রদর্শন ছিল একটি ঘোষণার মতো, যা বলছে আমরাও পারি, এবং যখন পারি তখন বিশ্ব কাঁপে। এই সিস্টেমের হৃদয়ে রয়েছে এস ব্যান্ড এবং এল ব্যান্ডের যুগল রাডার, যা আজকের পৃথিবীর সবচেয়ে রহস্যময় যুদ্ধ বিমান মার্কিন F-35 এর মিথিক স্টিলথ ক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করে তুলছে। ইরান জানাচ্ছে তারা এখন সেই বিমান শনাক্ত করতে সক্ষম যা কখনোই দেখা দেয় না, শুধু ধ্বংস রেখে যায় পেছনে। ইরান জানে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা তাদের হাত বেঁধে রেখেছিল, কিন্তু তারা থামেনি, তারা নিজেদের সৃষ্টি করেছে। বাফার 373 আসলে শুরু হয়েছিল রাশিয়ার S-300 PM-U2 এর একটি প্রতিক্রিয়া হিসেবে, কিন্তু এটি আজ এক প্রতিস্থাপন নয়, এটি একটি উত্তরণ। ডুয়াল ব্যান্ড রাডার, সক্রিয় ইলেকট্রনিক স্ক্যানিং অ্যারে, শতাধিক টার্গেট ট্র্যাক করার ক্ষমতা এবং একসাথে 6টি শত্রু বিমানে আঘাত হানার সক্ষমতা। যে বিষয়টি সত্যি যুগান্তকারী তা হল এর সায়েদ 4B ক্ষেপণাস্ত্র, যা 200 কিলোমিটার দূরে নিশানা বানাতে পারে একটানা আক্রমণে। এটি কেবল একটি যুদ্ধযন্ত্র নয়, এটি একটি কৌশলগত ভাষা যা বলছে তোমরা আর একতরফাভাবে আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে পারবে না। এটি বলছে তোমরা আর নিরাপদ নও। যদি এই সিস্টেম সত্যিই কার্যকর হয়, তাহলে এটি কয়েকটি গভীর পরিবর্তনের সূচনা করবে। আকাশসীমা সুরক্ষার এক নতুন সংজ্ঞা, যেখানে ইরান তার পারমাণবিক কেন্দ্র ও কৌশলগত ঘাঁটিগুলোকে নতুন আত্মবিশ্বাসে রক্ষা করতে পারবে। কূটনৈতিক শক্তির ভারসাম্যে নতুন উত্থান, যেখানে বাফার 373 হবে আলোচনার টেবিলে একটি চাপ সৃষ্টি করার অস্ত্র। নতুন রপ্তানি সুযোগ, যেখানে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বা মধ্য এশিয়ার বহু দেশ পশ্চিমা বা রুশ ব্যয়বহুল সিস্টেমের বদলে বাফার 373 এর দিকে ঝুঁকবে। তবে কি আমরা একটি নতুন যুগে প্রবেশ করলাম? ইরানের সামরিক ঘোষণাগুলো বরাবরই নাটকীয়, সাহসী, কিন্তু প্রমাণের অভাবে সন্দেহে ঘেরা। স্টিলথ বিমান শনাক্ত করা আর আঘাত করা দুইটি ভিন্ন যুদ্ধ, একটিতে প্রযুক্তি চলে, অন্যটিতে সময়, সমন্বয় আর ভাগ্য। তবু একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, তেহরান এখন কেবল তাকিয়ে নেই, তারা সাড়া দিচ্ছে, এবং সেই সাড়া ধ্বনিত হচ্ছে উপসাগরের বাতাসে, স্টিলথের নীরবতার মধ্যে। ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি থেকে মাত্র কয়েকদিন দূরে? জাতিসংঘের সতর্কবার্তা, ট্রাম্পের দাবি কি সত্যি প্রমাণিত হচ্ছে? আন্তর্জাতিক মঞ্চে যেন নতুন করে উত্তেজনার ঢেউ। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA হুঁশিয়ারি দিয়েছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দোরগোড়ায়। আর এই বিস্ফোরক বার্তা এসেছে এমন এক সময়ে যখন শনিবার বসতে চলেছে মার্কিন ইরান পারমাণবিক আলোচনার দ্বিতীয় দফা। IAEA প্রধান রাফায়েল গ্রসি বলেছেন তেহরান আর খুব একটা দূরে নেই, পারমাণবিক অস্ত্র তৈরির পথে তারা অনেকটাই এগিয়ে গেছে। গ্রসি ইরানের পারমাণবিক অগ্রগতিকে একটি জিগসো পাজলের সঙ্গে তুলনা করেছেন। তার ভাষায়, ইরানের কাছে সব টুকরো আছে, একদিন তারা সেগুলো জোড়া লাগিয়ে ফেলতেই পারে। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ইরান হয়তো এখনই পারমাণবিক বোমা বানাতে সক্ষম নয়, তাদের এখনও অনেকটা পথ বাকি, বলেন গ্রসি। তেহরানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ঠিক আগ মুহূর্তে তিনি এই বক্তব্য দেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন ইরান খুব কাছাকাছি পারমাণবিক অস্ত্র অর্জনের পথে। 19 এপ্রিল আলোচনার আগেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে তারা কোনো আলোচনা করতে রাজি নয়। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র এখনও আলোচনার নামে চাপ সৃষ্টি করছে, ফলে আলোচনা ভেস্তে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। ওয়াশিংটনের তরফে অবশ্য বলা হয়েছে একটি চুক্তির আওতায় ইরান যদি 2015 সালের মতো 3.67% সমৃদ্ধকরণ মাত্রায় ফিরে আসে, তবে সমঝোতার পথ খোলা। এর মধ্যে গ্রসি আরও একবার সতর্ক করে বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছে গেছে। তিনি তেহরান সফরের ঠিক আগেই বলেন তারা খুব দূরে নয়, এটা স্বীকার করতেই হবে।
2015 সালের চুক্তির বাস্তবায়নে নজরদারি করত IAEA, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপরে ধসে পড়ে পুরো কাঠামো। গ্রসি বলেন, শুধু বললেই হবে না যে আমাদের পারমাণবিক অস্ত্র নেই, আন্তর্জাতিক সম্প্রদায়কে সেটা প্রমাণ করে দেখাতে হবে। তেহরানে পৌঁছে তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে আরাকচি জানান, উপযোগী আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, এখন এমন সময় যখন এজেন্সিটিকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং বিকৃতকারীদের থেকে সতর্ক থাকতে হবে। গ্রসি বৈঠকের আগেই জানান, এই মুহূর্তে কূটনীতি জরুরি। ইরানের সহযোগিতা একান্ত প্রয়োজন, যেন আমরা বুঝতে পারি তাদের কর্মসূচি সত্যি শান্তিপূর্ণ কিনা। এর মধ্যেই ঘনিয়ে এসেছে শনিবারের সেই গুরুত্বপূর্ণ আলোচনা। ট্রাম্প 2018 সালে যেই চুক্তি ছিঁড়ে ফেলেছিলেন, এখন তারই পুনর্জন্ম ঘটানোর চেষ্টা চলছে। ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই প্রথম বৈঠককে গঠনমূলক বলে স্বীকার করেছে। তবে এরপরেই মার্কিন দূত স্টিভ উইটকফ বলেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ ও ধ্বংস করতে হবে। আরাকচি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আলোচনা সীমানার বাইরে। উইটকফ বলেন, ইরানকে অন্তত 3.67% ফিরে আসতে হবে, অথচ IAEA জানিয়েছে ইরান এখন 60% পর্যন্ত সমৃদ্ধ করছে, যা 2015 সালের সীমার অনেক ওপরে, যদিও বোমা বানাতে 90% প্রয়োজন। ট্রাম্প আবার প্রেসিডেন্ট হওয়ার পর সর্বোচ্চ চাপ নীতিতে ফের চালু করেন নিষেধাজ্ঞা। মার্চে তিনি খামেনিকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান, তবে হুঁশিয়ারি দেন, চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতেও পিছপা হবেন না। 21 বছরের পুরনো নিষেধাজ্ঞা বাতিল করল রাশিয়া। তালেবান আর তাদের চোখে সন্ত্রাসী নয়, খুলে গেল সম্পর্কের নতুন দরজা। এই এক সিদ্ধান্তেই বদলে গেল মধ্য এশিয়ার ভূ রাজনীতি। রুশ সুপ্রিম কোর্ট তালেবানের ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বিচারক ওলেগ নেভেদভ রাষ্ট্রপক্ষের অনুরোধে এই রায় দেন এবং ঘোষণা করেন এটি অবিলম্বে কার্যকর হবে। এবার থেকে তালেবান আর রাশিয়ার কাছে নিষিদ্ধ নয়, ফলে স্বাভাবিক সম্পর্ক গড়ার পথ এখন একেবারে খোলা। 2003 সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছিল রাশিয়া। তারপর কেটে গেছে 2 দশক, কিন্তু সময় বদলেছে। 2021 সালের অগাস্টে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর তালেবান ফের ক্ষমতা দখল করে। তবে এখনো পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবু রাশিয়া ধীরে ধীরে তালেবানের দিকে ঝুঁকেছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার বন্ধু। এই বক্তব্য এক প্রকার ইঙ্গিত ছিল, ভবিষ্যতে তালেবানকে আর আগের চোখে দেখবে না মস্কো। এদিকে আল জাজিরা জানায়, রাশিয়ার সুপ্রিম কোর্টের রায়ে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয় প্রসিকিউটর জেনারেলের চাহিদার ভিত্তিতে। টুইস্টটি এখানে, তালেবান আর শত্রু নয়, বরং জঙ্গিবাদের বিরুদ্ধে সহযোগী। বিশেষ করে 2024 সালের মার্চে ইসলামিক স্টেট IS এর ভয়াবহ হামলার পর রাশিয়ার দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন আসে। মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় নিহত হন 145 জন। রুশ গোয়েন্দা কর্মকর্তারা জানান, এ হামলার পেছনে রয়েছে IS এর আফগান শাখা ইসলামিক স্টেট খোরাসান ISSK। তালেবানও ঘোষণা দিয়েছে তারা আফগানিস্তান থেকে IS নির্মূল করতে বদ্ধপরিকর। তালেবান একদিকে যেমন নিরাপত্তার অংশীদার হয়ে উঠেছে, অন্যদিকে তারা সমাজে কঠোর নিয়ম চালু রেখেছে। তালেবান নারীদের স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়া বন্ধ করা ছাড়াও একজন পুরুষ অভিভাবক ছাড়া তাদের বাইরে চলাফেরার ওপর কড়াকড়ি আরোপ করে রেখেছে। এ কারণে পশ্চিমা কূটনীতিকরা এখনও তালেবানকে স্বীকৃতি দিতে রাজি নন। কিন্তু রাশিয়া হিসাব করছে অন্যভাবে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলোর হুমকি মাথায় রেখে রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করছে। সম্প্রতি আফগানিস্তানকে দক্ষিণ পূর্ব এশিয়ার গ্যাস রপ্তানির ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চায় মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত অক্টোবরে বলেছিলেন, মস্কো আফগানিস্তানের সঙ্গে রাজনৈতিক, বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে। তালেবান এখন আন্তর্জাতিক মঞ্চে কিছুটা হলেও বৈধতা পাচ্ছে। 2023 সালে কাজাখস্তান এবং কিরগিজস্তান তাদের সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দেয়। চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরান এখনও কাবুলে দূতাবাস চালু রেখেছে। এমনকি চীন 2023 সালে রাষ্ট্রদূত নিয়োগ করেছে আফগানিস্তানে।
যুক্তরাষ্ট্রকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে গোল্ডেন ডোম নামে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা করতে উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি নির্বাহী আদেশ জারি করেছেন। কাজটি পেতে এগিয়ে আছে ইলন মাস্কের স্পেসএক্স, প্যালান্টিয়ার ও অ্যান্ডোরিল নামের 3টি কোম্পানি। এদের সবাই ট্রাম্পের রাজনৈতিক সমর্থক। গোল্ডেন ডোমে 400 থেকে 1000 স্যাটেলাইট দিয়ে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হবে। আরও 200 স্যাটেলাইটে ক্ষেপণাস্ত্র বা লেজার বসিয়ে পাল্টা আঘাত চালানো হতে পারে। তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেসএক্সকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার অনুপ্রেরণাতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য এমন একটি ব্যবস্থা তৈরির কথা বলেছিলেন। ইরানের তেল রপ্তানি বন্ধে চীনা আমদানিকারকদের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ইরানের উপর সর্বোচ্চ চাপ নীতি ফের চালু করতে চায়, তাই তারা এই পদক্ষেপ নিয়েছে। নিষেধাজ্ঞায় চীনের একটি টিপস তেল শোধনাগার রয়েছে, যারা $100 কোটি বেশি মূল্যের ইরানি তেল কিনেছে বলে অভিযোগ। এর আগে কখনো এ ধরনের শোধনাগার মার্কিন নিষেধাজ্ঞায় পড়েনি। এই পদক্ষেপ এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, যারা ইরানি তেল কিনবে বা তাদের সাহায্য করবে তারা বড় ঝুঁকিতে পড়বে। চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো নিষেধাজ্ঞার ভয়ে ইরানি তেল কেনা বন্ধ করেছে। চীনের দূতাবাস যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত হামলা ঠেকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলার বদলে ট্রাম্প তেহরানের সঙ্গে আলোচনার পথ বেছে নিয়েছেন। খবরে বলা হয়, ইসরায়েল মে মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলার ছক কষছিল। তবে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া সে হামলা সম্ভব নয়, কারণ ইরান পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্রকেই রক্ষা করতে হবে ইসরায়েলকে। এ নিয়ে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। শেষমেশ ট্রাম্প ইসরায়েলকে সামরিক সহায়তা না দিয়ে ইরানের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়। গত শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম বৈঠক হয়েছে। দুপক্ষই এটিকে ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছে। ইসরায়েল পর্যটনের মৌসুমে বিদেশি ফ্লাইট ফিরিয়ে আনতে চাইলেও ইয়েমেনি হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় সেই চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। তারা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরায়েলের পর্যটন খাতে বড় আঘাত এনেছে। জেরুজালেমের এক ট্রাভেল এজেন্সির প্রধান বলেন, হুথিরা ঠিক টার্গেট করে হামলা করছে, কারণ তারা জানে পর্যটন ক্ষতিগ্রস্ত হলে ইসরায়েল মানসিক ও আর্থিকভাবে দুর্বল হবে। ফার্স্ট নিউজ জানায়, কয়েকটি বিদেশি বিমান সংস্থা হুমকি দিয়েছে, যদি হামলা বাড়ে তারা ইসরায়েল ছাড়বে। গত বছরও হামলার কারণে অনেকে ফ্লাইট বন্ধ করেছিল। ইসরায়েলের পর্যটন মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি স্থিতিশীল দেখালেও তা খুবই ভঙ্গুর। হুথিরা বলেছে, গাজায় যুদ্ধ ও অবরোধ বন্ধ না হলে বেন গুরিয়ন নিরাপদ নয়। ফলে পাস ওভারের ছুটিতে পর্যটনে উন্নতির আশা আবারও ধাক্কা খেয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের চাঞ্চল্যকর এক খবরে উঠে এসেছে এমন এক আশঙ্কাজনক ইঙ্গিত যা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। জানানো হয়েছে, ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা ভেঙে পড়লে ইসরায়েলের সেনাবাহিনীর হামলার জন্য তৈরি হচ্ছে, আর সেই হামলা নেমে আসতে পারে সরাসরি ইরানের ওপর। ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান আলোচনার ভরসা এখন নরম মাটিতে দাঁড়ানো একটি কাচের ঘর। একটি ছোট ধাক্কাই সবকিছু ধূলিস্যাৎ করে দিতে পারে। সেই ধসের প্রস্তুতি হিসেবেই ইসরায়েল ইতিমধ্যে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র মজুত করছে। এই অস্ত্র সম্ভার যা গাজায় নয় বরং ভবিষ্যতের এক ভয়ঙ্কর ইরান অভিযানকে সামনে রেখে সংগৃহীত। আছে বাংকার, বাস্টার বোমা, 1 থেকে 1.5 টন ওজনের ভারী গোলা বারুদ এবং আধুনিক আমেরিকান প্রযুক্তিতে তৈরি বিপুল সামরিক সরঞ্জাম। এই অস্ত্র আসছে আকাশ পথে, আসছে সমুদ্র পথে। হারকিউলিস কার্গো বিমান আমেরিকার সামরিক স্টক থেকে পাঠানো ডজন ডজন চালান নামছে নেগেভের ভিটামিন বিমান ঘাঁটিতে ও বেন গুরিয়ন বিমানবন্দরে। জেডিএএম কিট, যা সাধারণ বোমাকে প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তর করে, সেই সরঞ্জামও এসেছে এই চালানের মধ্যে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যেন এক অদৃশ্য ঘড়ির কাঁটা ধরে এগিয়ে চলেছে, দিচ্ছে বিমান বাহিনীর মজুত পূরণের নির্দেশ। আরও যা এসেছে ফ্লোয়ার সিস্টেম, বিমানকে শত্রু তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত প্রতিরক্ষামূলক ব্যবস্থা, এবং থার্ড ব্যাটারি, যা মাত্র কয়েকদিন আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয়েছিল।
অবশ্য ইসরায়েল সরকার এই অস্ত্র স্থানান্তরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, কিন্তু মারিফ বলছে এটি কেবল গাজা যুদ্ধের প্রেক্ষাপটে নয়, বরং একটি গভীরতর সংকেত। তেহরানের বিরুদ্ধে একটি সম্ভাব্য সামরিক অভিযান কল্পনা করা হচ্ছে। যদি কূটনৈতিক চেষ্টাগুলো ব্যর্থ হয়, এই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি প্রবলভাবে আক্রমণ করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইকফকে, যিনি সাম্প্রতিক আলোচনার পরে দিয়েছেন পরস্পর বিরোধী ও অগঠনমূলক বক্তব্য। আরাঘচি স্পষ্ট বলেছেন এই ধরনের বক্তব্য আলোচনার সহায়ক নয়। তিনি সতর্ক করে বলেছেন তারা যদি প্রকৃত অবস্থান নিয়ে আসে তাহলে হয়তো সম্ভাব্য চুক্তির কাঠামো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু যদি এমন বিভ্রান্তিকর বার্তা দিতে থাকে তাহলে কাজটা অসম্ভব হয়ে যাবে। তিনি আরো বলেন আলোচনা চলতে পারে কেবল পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, চাপ প্রয়োগ করে কোনো লাভ হবে না। এই উত্তেজনার মাঝে তেহরান ও ওয়াশিংটন গত শনিবার প্রথম দফার পরোক্ষ আলোচনা করেছে ওমানে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আরাঘচি এবং উইটকফ। এই আলোচনার মধ্যস্থতায় ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদলার বুসাইদি, এবং জানা গেছে আগামী 19 এপ্রিল হবে দ্বিতীয় দফা বৈঠক। তবে প্রশ্ন রয়ে যায়, এই আলোচনা কি যুদ্ধ ঠেকাতে পারবে, নাকি বাংকার বাস্টার নামক বোমাগুলো সত্যি নামবে পারস্যের প্রাচীন ভূমি তেহরানের আকাশে? জবাব এখনো বাতাসে ভাসছে, কিন্তু গোপন ঘরে ম্যাপের ওপর হয়তো দাগ কাটা শুরু হয়ে গেছে। পারমাণবিক কর্মসূচি চলবে ঘোষণা দিয়ে আলোড়ন তুলে এখন ইরান পৃথিবীকে জানাচ্ছে তারা প্রস্তুত আরও এক বিপ্লবের জন্য। নতুন অস্ত্র, নতুন রণকৌশল এবং পুরনো ভয়কে নতুন করে শিহরণ জাগানো, এ যেন এক ঘোর লাগা কবিতা, যেখানে প্রতিটি শব্দ গোলার মতো বিস্ফোরক। আগুনের নিচে একটি জাতির জাগরণ। ইরানের নতুন অস্ত্রের ঘোষণা এক নতুন যুগের পূর্বাভাস। তারা যখন বলে আমরা প্রস্তুত, তখন তা নিছক শব্দ নয়, বরং এক প্রাচীন সভ্যতার বুক থেকে উঠে আসা বজ্রনিনাদ। পারমাণবিক তাস খেলার পর আজ ইরান অস্ত্রের নতুন এক অধ্যায় খুলে দিল। নতুন অস্ত্র, নতুন সৈন্য, নতুন ধ্বংসের সম্ভাবনা। ব্রিগেডিয়ার জেনারেল কিউমারেস হায়দারি, যার ঠোঁট থেকে শব্দ ছড়ে না, বরং শব্দগুলো ছুটে আসে যেন গোলার মতো, ঘোষণা করলেন আমরা এমন অস্ত্র আনছি যা শুধু যুদ্ধ বদলাবে না, শত্রুর রাতের ঘুম কেড়ে নেবে। এই ঘোষণার সাথে ভেসে আসে ইরানের এক গভীর রূপান্তরের গল্প। আর সেই গল্প পুরনো বাহিনীর সেই চং ধরা চাকা থেমে গেছে। আক্রমণাত্মক এবং বিদ্যুৎ বেগে প্রতিক্রিয়াশীল এক বাহিনী এখন দেশটির হৃদয়ে। অচল ইউনিট এখন ইতিহাস। হায়দারি বলেন আমরা যা বানিয়েছি তা আগ্নেয়গিরির মতো চুপচাপ, কিন্তু সর্বনাশের প্রতিশ্রুতি বয়ে আনে। তিনি বলেন আমাদের বাহিনী এখন 100% গতিশীল, 100% আক্রমণাত্মক এবং 100% সহনশীল। এই ক্ষমতা মানেই অস্ত্র চাই বিশেষ, আর সেই অস্ত্রই এখন উন্মোচনের অপেক্ষায়, নিঃশব্দে গোপনে অথচ ভয়াবহ এক সম্ভাবনার আলোয়। আরও গভীরে গেলে দেখা যায় এই প্রযুক্তিগত বিপ্লব শুধুই কোনো জেনারেলের স্বপ্ন নয়, এটি আয়াতুল্লাহ খামেনির নির্দেশনায় গড়ে ওঠা এক দিক নিদর্শন। ইসরায়েল ও আমেরিকা দুটি নাম যারা এখন ইরানের প্রতিটি শব্দকে বারুদ মনে করছে, কারণ তারা জানে এ কোনো প্রচার নয়, এটি এক প্রস্তুতি। গোপন বাংকারে, মরুভূমির নিচে, পাহাড়ের গায়ে, যেখানে চোখ পড়ে না কেন সেখানেই তৈরি হয়েছে নতুন ধ্বংসের কারখানা। নতুন অস্ত্র আসছে, এমন অস্ত্র যা সংঘাতের মানচিত্র বদলে দেবে। হায়দারি বলেন তাদের পুরনো অস্ত্রের ধুলো এখন ঝেড়ে ফেলা হচ্ছে, তার জায়গায় বসছে এমন প্রযুক্তি যা পৃথিবীর রণনীতি পুনর্লিখন করতে পারে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি সম্প্রতি ওমানে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলছেন, সেই একই নিঃশ্বাসে আবার এক নতুন সতর্ক বার্তা পাঠিয়েছে ইরানকে। এটি যেন কূটনীতি এবং আগ্রাসনের এক অদ্ভুত দ্বৈরথ। কিন্তু হায়দারি তার ভাষণে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বলেছেন আস্থা, আত্মবিশ্বাসের কথা। তিনি বলেন আমাদের অস্ত্র কেবল ধ্বংস করার জন্য নয়, এটি আমাদের আদর্শের ধারক। ইরানের কুদস ফোর্সের কমান্ডার বলেছেন আমেরিকা এবং ইসরায়েল যতই প্রচারণা চালাক বা হইচই করুক, বাস্তবে তারা ইরান এবং এর মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবহারিকভাবে শক্তিহীন। ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বৃহস্পতিবার বলেন তারা বুঝতেও পারে না কিভাবে আমরা ক্ষেপণাস্ত্রগুলো এত নির্ভুলভাবে তাদের লক্ষ্যে আঘাত করে, এটাই আমাদের শক্তি।
গত বছর এপ্রিল এবং অক্টোবর মাসে ইরান ইসরায়েলের দখল করা অঞ্চলের ভিতরে সামরিক ও গোয়েন্দা লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ইরানি কর্মকর্তারা বলেছেন, এই হামলাগুলোতে তারা তাদের সামরিক শক্তির মাত্র একটি অংশ ব্যবহার করেছেন। যদিও পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের হামলা আরও জটিল হতে পারে এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC গত সপ্তাহে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মেগাসিটি উন্মোচন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানকে হুমকি দেন যে তারা আমেরিকার দাবি না মানলে বোমা হামলা চালানো হবে, তারপরেই এই মেগাসিটি প্রকাশ করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেন, ইরান তার প্রতিরক্ষা শক্তি এত দ্রুত গতিতে বাড়াচ্ছে যা শত্রুরা ধরতেই পারছে না। জেনারেল কাহানি স্বনির্ভরতা এবং অভ্যন্তরীণ উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি এই অঞ্চলের প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রশংসা করে বলেন, তাদের হাতে কম সম্পদ থাকলেও তারা উন্নত প্রযুক্তির শত্রুদের মোকাবিলা করতে সক্ষম হয়েছে। যেমনটি আমরা লেবানন এবং ইয়েমেনে দেখেছি, প্রতিরোধ বাহিনী কম শক্তি নিয়ে সবচেয়ে বেশি আঘাত হেনেছে শত্রুদের উপর। কাহানি জানিয়েছেন, প্রতিরোধ ফ্রন্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে কেউ তাদের সঙ্গে যুদ্ধ করতে আসে সে একে আরো শক্তিশালী করেই ফেলে। যে ইয়েমেনি যুবকেরা যুদ্ধের শুরুতে ইহুদিবাদী শাসকদের নাগালে পৌঁছাতে পারেনি, তারা 1 বছরের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা 600 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে ফেলেছে। জেনারেল কাহানির মন্তব্য, এই রকম অগ্রগতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আজ প্রতিরোধ ফ্রন্টের যা কিছু আছে তা তাদের নিজস্ব প্রচেষ্টা এবং উদ্ভাবনের ফল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ আহমেদ নাগি বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে বিমান হামলার মাধ্যমে ইয়েমেনিদের পিছু হটানো যাবে। এই বিশ্বাস ভুল। CNN তাকে উদ্ধৃতি করে বলেছে, এই যুক্তি তৈরি হয়েছে বছরের পর বছর ধরে চলা যুদ্ধের অভিজ্ঞতা থেকে। ইয়েমেনিরা ধৈর্য এবং সহনশীলতাকে এক ধরনের শক্তি বলে মনে করে এবং প্রমাণ করতে চায় যে তারা সহজে হাল ছাড়ে না। CNN আরো বলেছে, যদি কিছু হয় তাহলে বলা যায় তারা মার্কিন হামলাকে উপভোগী করে। চ্যাথাম হাউসের একজন ইয়েমেনি গবেষণা ফেলো ফারিয়া আল মুসলিমি CNN-কে বলেন, এই হামলাগুলোই যেন তাদের অনুপ্রেরণা। মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর প্রতিদিন ঘটে চলা গণহত্যা এবং অন্যান্য নৃশংসতার বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জেনারেল কাহানি শত্রুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অপরাধ কোনোদিন ভোলা হবে না। নারী ও শিশুদের হত্যা করা, নিরস্ত্র মানুষের ঘরবাড়ি ধ্বংস করা কোনো দক্ষতা বা শক্তির প্রমাণ নয়, বরং এটি তোমাদের দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। কাহানির মতে, 1.5 বছর ধরে চলা বড় ধরনের যুদ্ধের মধ্যেও গাজা উপত্যকা এখনো অটলভাবে টিকে আছে। তিনি বলেন, এই ধরনের দৃঢ়তা গাজার জনগণের ইচ্ছা শক্তিরই প্রতিফলন। বিধ্বংসী এবং অত্যাধুনিক। ইরান দাবি করেছে তাদের আরস-2 ড্রোন 2000 কিলোমিটার পরিসরের মধ্যে সমস্ত হুমকি নিশ্চিহ্ন করবে। এ যেন এক বিপজ্জনক বাতাস, যেটি উত্তাল মহাসাগরের ঢেউয়ের মতো এগিয়ে আসছে। আকাশে ভেসে ওঠে ইরানের গর্বিত যুদ্ধযন্ত্রের নতুন এক অধ্যায়ের সূচনা। ইরান ঘোষণা করেছে তাদের আরস-2 ড্রোন এমন এক বিধ্বংসী শক্তি যা 2000 কিলোমিটার পরিসরের মধ্যে যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে প্রস্তুত। আর এই ঘোষণার সঙ্গেই একটি নতুন প্রজন্মের যুদ্ধের ড্রোনের আঘাতে ঝাঁপিয়ে পড়তে পারে পৃথিবীর বৃহত্তম শক্তির দিকে। ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি জানিয়েছেন, আরস-2 ড্রোনটি এক চমকপ্রদ প্রযুক্তির বিস্ময়। এটি শীর্ষস্থানীয় দূরপাল্লার ড্রোনগুলির মধ্যে একটি, বলেছেন তিনি, যা উচ্চ নির্ভুলতা এবং ধ্বংসাত্মক শক্তির সাথে প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরও যোগ করেছেন, এটি এমন এক শক্তিশালী আত্মঘাতী ড্রোন যা রাডার এড়িয়ে যাবে এবং পালাতে পারবে। হেদারি নিশ্চিত করেছেন যে এই অত্যাধুনিক ড্রোনটি ইরানি সেনাবাহিনীর প্রযুক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে, একটি প্রযুক্তি যা শুধুমাত্র দেশীয় প্রতিরক্ষা শিল্পের অভিজ্ঞান ও পরিশ্রমের ফলস্বরূপ উঠে এসেছে। এটি ইরানের জন্য এমন এক সাফল্য যা শুধুমাত্র ইরানিদের কাছে নয়, বিশ্বকেও তাক লাগিয়ে দিতে পারে। আরস-2 ড্রোনের অভ্যন্তরীণ শক্তির মন্ত্রে এক বৈপ্লবিক পরিবর্তন রয়েছে, যা 2022 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। ইরান আগেই এই ড্রোনটির পরীক্ষামূলক সংস্করণ আরস-1-এর সাহায্যে সাবধানীভাবে ইসরায়েলের উপকূলে তেল আবিব এবং হাইফাকে টার্গেট করতে প্রস্তুত করেছিল। তবে এবার এর ক্ষমতা আরও অনেক বেশি, আরও নিখুঁত। হেদারি আরও বলেন, এটি একটি ড্রোন যা শুধু একবারের জন্য আঘাত হানার আগেই একাধিকবার তথ্য সংগ্রহ করতে সক্ষম। একেবারে নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা রাখে, যা এক নতুন মাত্রার সামরিক শক্তির সূচনা। আরস-1, যার গোড়াপত্তন হয়েছিল 2019 সালের জানুয়ারিতে, অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে তৈরি করা এক কামিকাজে ড্রোন।
এটি মাকরান উপকূল থেকে উৎক্ষেপিত হয়েছিল এবং পেরেছিল দক্ষিণ পূর্ব ইরানের আকাশ দিয়ে। সেই সময়ে এটি রাডার এড়ানোর প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়েছিল। আরস-2 ভয়ঙ্কর এক ড্রোন। এর ডানার ডেল্টা আকারের নকশা এটি যেন দীর্ঘ পথ পাড়ি দেয় তেমনি উচ্চ শক্তিতে পরিচালিত হতে সক্ষম। দীর্ঘ সময় ধরে উঠতে পারে। এর জ্বালানি সংরক্ষণ করার ক্ষমতা আরেক শক্তি, যে কোনো উচ্চতা থেকে আঘাত হানতে পারে। আর আশ্চর্যজনকভাবে ইরান যে বিপুলভাবে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করছে তা পশ্চিম এশিয়ার যুদ্ধক্ষেত্রের পট পরিবর্তন করতে সক্ষম হয়ে উঠেছে। ধীরে ধীরে দেশটি সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক প্রযুক্তির সাথে ভরপুর এক শক্তিশালী পরিসর তৈরি করছে। আর এই শক্তি কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের উপর দেশীয় আস্থা ও স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি একদিকে যেমন ইরানের ক্ষমতাকে দৃঢ় করেছে, তেমনি শত্রুদের জন্য এটি এক অপ্রতিরোধ্য শক্তির চিহ্ন। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি বরাবরই প্রতিরক্ষা শক্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি প্রতিবারই বলেছেন, আমরা কখনোই আমাদের প্রতিরক্ষা শক্তির বিষয়ে কোনো আলোচনা করব না। 18 মাসের যুদ্ধের পরেও ইসরায়েলি সেনাবাহিনী গাজার মাত্র 25% টানেল ধ্বংস করেছে। যুদ্ধের সময় হামাস সংশ্লিষ্ট অবকাঠামো লক্ষ্যবস্তু করার গর্ব করা সত্ত্বেও ইসরায়েল গাজার মাত্র 1/4 টানেল ধ্বংস করেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় হামাসের ব্যবহৃত টানেলের মাত্র 25% ধ্বংস করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের চ্যানেল 12 অনুসারে 18 মাস ধরে ইসরায়েলি আক্রমণের পরও গাজায় সুড়ঙ্গের একটি বিশাল নেটওয়ার্ক রয়ে গেছে, যার অনেকগুলি মিশর থেকে বিস্তৃত, যা ফিলিস্তিনি ভূখণ্ডের সাথে 12 কিলোমিটার সীমান্ত ভাগ করে নেয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা অস্ত্র সংরক্ষণ বা কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত টানেলের পরিবর্তে আক্রমণের জন্য ব্যবহৃত টানেলের উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। চ্যানেল 12-এ উদ্ধৃত নিরাপত্তা কর্মকর্তারা আরও বলেছেন, হামাস সদস্যদের সাথে মুখোমুখি লড়াই হ্রাস পেয়েছে। গোষ্ঠীগুলি ওই ক্যানেলগুলোতে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী 18 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। একই সাথে বেসামরিক এলাকা এবং স্থাপনাগুলিতেও আক্রমণ করছে। ইসরায়েল প্রায়শই গর্ব করে যে তারা বহু যোদ্ধাকে হত্যা করেছে এবং তাদের কত অবকাঠামো ধ্বংস করা হয়েছে। সামরিক বাহিনী দাবি করে যে তারা হাজার হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে। তবে বিশেষজ্ঞদের মতে হতাহতের অন্তত 80% বেসামরিক নাগরিক। এটি এমন এক সময় ঘটে যখন ইসরায়েলি বাহিনী মিশর এবং গাজার মধ্যবর্তী ফিলাডেলফি ক্রসিংয়ে অবস্থান করছে। এটি গত বছরের মে মাস থেকে সেনাবাহিনীর দখলে থাকা একটি সংকীর্ণ ভূমি। গত মাসে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য মিশরের দাবি সত্ত্বেও করিডোরটি একটি বাফার জোন হিসেবে থাকবে। কাটস বলেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনী দুটি ভূমির সংযোগকারী টানেলের মাধ্যমে গোলাবারুদ এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধ করার জন্য সেখানে থাকবে। কাটস এমনকি বলেছিলেন তিনি এই অঞ্চলে বেশ কয়েকটি কার্যকরী টানেল দেখেছেন। মন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, আমি নিজের চোখে মিশরে প্রবেশকারী বেশ কয়েকটি টানেল দেখেছি। কিছু বন্ধ ছিল এবং বেশ কয়েকটি খোলা ছিল। 1990-এর দশক থেকেই গাজা ও মিশরের মধ্যে সুড়ঙ্গ সংযোগ ছিল, কিন্তু 2007 সালে ইসরায়েলি অর্থনৈতিক অবরোধের পর এর আকার ও পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অবরোধের কারণে খাদ্য, ঔষধ এবং জ্বালানি সরবরাহের মতো পণ্য পাচারের মাধ্যম হিসেবে এই সুড়ঙ্গগুলি কাজ করে। তারপর থেকে সুড়ঙ্গগুলির মাধ্যমে অস্ত্র ও নগদ অর্থ পাচার করা হচ্ছে। ইসরায়েল বারবার এই ধরনের সুড়ঙ্গ ভেঙে ফেলার চেষ্টা করেছে, প্রতি বছর কয়েক ডজন ধ্বংস করেছে। হামাস যাতে আর কোনো সুড়ঙ্গ তৈরি করতে না পারে সেজন্য ইসরায়েল নির্মাণ সামগ্রী আমদানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। 2023 সালের 7 অক্টোবর থেকে 5,900 জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর 18 মার্চ থেকে ফিলিস্তিনি ছিটমহলে আক্রমণ তীব্রতর করেছে, যার ফলে 1500 জনেরও বেশি লোক নিহত হয়েছে। শান্ত জলরাশি যেন এখন উত্তাল হয়ে উঠেছে যুদ্ধের পদধ্বনিতে। আকাশে ভেসে বেড়ায় অদৃশ্য ভয়, আর তার নাম B-2 স্টিলথ বোমারু বিমান। ডোনাল্ড ট্রাম্প লিখে চলেছেন ইতিহাসের এক নতুন চিত্রনাট্য। এক কাহিনী যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিমান, প্রতিটি রণতরী এক একটি শব্দহীন হুঙ্কার।
তৃতীয় বিশ্বযুদ্ধ প্রশ্নটা এখন আর শুধু কল্পনায় নয়, যেন বাস্তবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প একবারই নিজের কায়দায় নাটকীয়তা আর ধমক দিয়ে সাজিয়েছেন নতুন কৌশলের পটভূমি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে এতদিন জলের উপর প্রতিচ্ছবি পড়ে সূর্যের, আজ সেখানে পড়ছে বোমার ছায়া। ডিয়েগো গার্সিয়া নামটা আজ কেবল একটি দ্বীপ নয়, সেটি এখন যুদ্ধের সজাগ চোখ, শান্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের নতুন ফোকাল পয়েন্ট। সেই দ্বীপের রানওয়েতে 6টি B-2 বোমারু বিমান না, তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকা এক একটি বজ্রগর্জন, যারা যখন আকাশে ডানা মেলে তখনই ঘুম হারায় শত্রুপক্ষ। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান মাত্র 20টি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এদের 6টি এখন ভারত মহাসাগরের মাঝখানে। 30% এটা সংখ্যা নয়, এটা সংকেত, একটি সাহসী নির্ভীক বার্তা, যে বার্তায় লেখা আছে প্রস্তুত হও, কারণ আমরা তো হয়েই আছি। এই মোতায়েন শুরু হয় যখন বিশ্ব তাকিয়েছিল ট্রাম্পের আরেক পদক্ষেপের দিকে, পারস্পরিক শুল্ক আরোপ, বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করে দেয়া এক চাল। বিশ্ব ভাবছিল এটাই বড় খবর, অথচ পেছনে পেন্টাগন তৈরি করছিল ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে বড় বিমান মোতায়েন। সেটা ছিল এক নিঃশব্দ বজ্রপাত। কিন্তু প্রশ্ন আসে, এত সব কেন? ইয়েমেনের হুথিরা বিদ্রোহীদের দমন করতে? বিশেষজ্ঞরা বলেন তাহলে তো 2টি বোমারই যথেষ্ট, বাকি 4টি কেন? কেন পুরো রণতরী বহর একসঙ্গে চলেছে? এই প্রশ্নের জবাবে উত্তর নেই, কিন্তু ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত বলে এই মোতায়েনের টার্গেট কেবল হুথি নয়, এই নিশানা আরো বড়, আরো গভীর। হয়তো ইরান কিংবা চীন কিংবা দুজনেই, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু তার ছায়া এখন স্পষ্ট। আর বিমানবাহী রণতরী একটি ছিল, এখন 3টি হবে। 2টি ভারত মহাসাগরে, একটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। USS নিমেটস এগিয়ে যাবে দক্ষিণ চীন সাগরের দিকে। এ যেন দাবার বোর্ডে রাজার চারপাশ ঘিরে ফেলা খুঁটি, যেখানে একবারই বলার সুযোগ থাকে চেকমেট আসছে। পেন্টাগনের মুখপাত্র জানালেন অতিরিক্ত স্কোয়াড্রন আরও বিমান সম্পদ মোতায়েন করা হবে। এটা প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ, তবে নাম নিলেই না কেউ, না ইরান, না হুথি, না অন্য কোনো রাষ্ট্র। কিন্তু ইতিহাস বলছে যখন এত বড় প্রস্তুতি নেওয়া হয়, সেটা কেবল হুথির জন্য নয়, সেটা হয় বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে। আর ট্রাম্প, তিনি নিজেই ঘোষণা দিলেন ট্রুথ সোশ্যালে, আমাদের জাহাজে গুলি ছুড়ো না, তাহলে আমরাও থামবো, না হলে আসল যন্ত্রণা এখনো আসেনি। এ যেন এক নেতার হুঙ্কার, এক যোদ্ধার ঘোষণা, শুধু শব্দ নয়, এ যেন রণভেরি, যা শত্রুর বুকে কাঁপন তোলে। আজ ইতিহাস থেকে দাঁড়িয়েছে এক নিঃশব্দ সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি বিমান, প্রতিটি জাহাজ, প্রতিটি পোস্ট এক একটি যুদ্ধের পূর্বাভাস। আর তার পরিচালক মার্কিন রাজনীতির চেনা মুখ ডোনাল্ড ট্রাম্প।